সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক টক শো বিজনেস টাইমসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব মার্কিন শুল্ক নীতি নিয়ে। মার্কিন শুল্ক নীতি আপনারা জানেন যে ইতোমধ্যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ 70টি দেশের পণ্য তার দেশে আমদানির ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে রপ্তানির ক্ষেত্রে যে শুল্ক, বাড়তি শুল্ক আরোপ, যেটিকে বলা হচ্ছে পাল্টা শুল্ক, সেটি আরোপ করেছে এবং সেটি নিয়ে নানান দেন দরবার হয়েছে বিভিন্ন দেশের সাথে। সেই কাতারে সামিল হয়েছে বাংলাদেশও তৃতীয় দফার আলোচনা শেষ করেছে এবং সেখান থেকে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের এখন বাড়তি শুল্ক যেটিকে বলা হচ্ছে সেটি 20% নেমে এসছে। আগে যে শুল্ক ছিল তার সাথে আরও 20% শুল্ক যোগ করে বাংলাদেশের পণ্য মার্কিন বাজারে প্রবেশ করবে। তো সেটি নিয়ে কতটা লাভ হলো বাংলাদেশের, বা কতটা আদৌ কোনো ক্ষতি হলো কি না, যেটি আলোচনার শুরুতে ছিল এর আগে, যে হারে শুল্ক আরোপ করেছে তাতে বাংলাদেশের যারা প্রতিযোগী রপ্তানিকারক বা রপ্তানিকারক দেশ, সেখানটা থেকে বাংলাদেশ পিছিয়ে পড়লে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে রপ্তানি খাত, তারও যদি আরেকটু বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটি হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বড় ধরনের হুমকিতে পড়বে। সংকট নেমে আসবে, কর্মসংস্থান হারাবে, রপ্তানি আয় হারাবে। এরকম অনেক আলাপ আলোচনার একটা সমাপনীতে পৌঁছেছি আমরা, এবং তাতে শেষমেশ গিয়ে কতটি আমাদের পক্ষে এলো সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং এতে আমাদের কতটা লাভ বা ক্ষতি হলো সেই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করব। আমাদের সাথে দুজন অতিথি রয়েছে আলোচনার জন্য। রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক স্পারো গ্রুপের শোভন ইসলাম, এবং উনি BJMEA, যেটা বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন, সেটির সাবেক পরিচালক, এবং রয়েছেন অর্থনীতি বিশ্লেষক জনাব মাজেদুল হক। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ। আলোচনা শুরু করতে চাই জনাব শোভন ইসলাম আপনাকে দিয়ে। আপনি, আপনার প্রতিষ্ঠান খুব হাই এন্ডের প্রোডাক্ট তৈরি করে আমরা যতটুকু জেনেছি, এবং টোটাল যে প্রোডাকশন তার প্রায় 50% আপনি মার্কিন বাজারেই রপ্তানি করে থাকেন। তো এখন যে আলাপ আলোচনার একটি সমাপনীতে আমরা এসে পৌঁছেছি যতটুকু বোঝা যায়, যদিও এখনো যৌথ বিবৃতি বা যৌথ চুক্তি বা যৌথ ঘোষণা কোনোটি এখনো পর্যন্ত আসে নাই, কিন্তু ইতিমধ্যে আবার এটাও বলা হয়েছে যে এটি 7 তারিখ থেকে, চলতি মাসের 7 তারিখ থেকে কার্যকর হবে। যেখানে যৌথ ঘোষণা এলো না, কোনো চুক্তি হলো না, এর মধ্য দিয়ে কার্যকর হতে যাচ্ছে এই বাড়তি শুল্ক, আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, প্রথমত এই ঘোষণাটি এসছে একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে। সেই ঘোষণাটি কিন্তু এসে গেছে যে আগামী এই মাসের 7 তারিখ থেকে যে পণ্যগুলো জাহাজীকরণ হবে তার উপর 20% অতিরিক্ত যে রেসিপ্রোকাল ট্যারিফ, যে আমাদের ট্যারিফ আছে তার উপর 20% রেসিপ্রোকাল ট্যারিফ আমাদের দিতে হবে, এবং এই পণ্যটি 4 তারিখ রাত্রি বেলা 12টার মধ্যে আমেরিকাতে পৌঁছাতে হবে 4ই অক্টোবর। আমেরিকার বন্দরে পৌঁছাতে হবে 4ই অক্টোবর। কাজে দুইটা শর্ত, একটি 7 তারিখের মধ্যে জাহাজীকরণ এবং 4 তারিখের মধ্যে পৌঁছানো। এর বেশি হলেই আমাদের 20% শুল্ক দিতে হবে, অতিরিক্ত শুল্ক। এছাড়া আমাদের যে 10% যেটি 3 মাসের জন্য ছিল সেটি চলবে। তো এখন এটি কেমন হলো, এটি আমরা ডেফিনেটলি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, কারণ আমরা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম এবং নানা ধরনের চুক্তি হচ্ছিল। আমাদের কিন্তু ট্যারিফটা 35% ছিল, 10% কিন্তু শুধুমাত্র 3 মাসের জন্য অ্যাড করা হয়েছিল। প্রথমে 37% ছিল আমাদের রেসিপ্রোকাল ট্যারিফ, তার উপর আবার 16%, তার মানে আমাদের বেসিক 16.5, তার মানে 51.5% আমাদের বেসিক ট্যারিফটা ছিল। সেইখান থেকে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি, কারণ এটা 20% হয়েছে, এবং আমাদের যে প্রতিযোগী দেশগুলো ছিল তাদের ঘোষণা কিন্তু অনেক আগেই চলে এসছে। ভিয়েতনামের 20%, ইন্দোনেশিয়ার 19%, শ্রীলঙ্কার 20%, পাকিস্তানের 19%, কম্বোডিয়ার 20%। ভারতের একটা বহু প্রচারণা ছিল যে ভারত 11 থেকে 16%-এর মধ্যে একটি ট্রেড নেগোসিয়েশন ভারত সম্পন্ন করবে, এবং
অনেক বায়াররা কিন্তু সেটার অ্যান্টিসিপেশনে বহু অর্ডার আস্তে আস্তে ভারতের সাথে অ্যাটলিস্ট প্রাইসিং নেগোসিয়েশন এগুলো চলছিল। কাজেই এই 20% ঘোষণাটি আমাদেরকে একটি প্রতিযোগী সক্ষম অবস্থানে রাখতে সক্ষম হয়েছে। এবং এজন্য আমি যে সরকারের যারা নেগোসিয়েশন করেছে, আমরা বিজিএমই এবং গার্মেন্টস সেক্টরের পক্ষ থেকে আমরা অত্যন্ত সোচ্চার ছিলাম। প্রতিটি টিভি চ্যানেল, প্রতিটি নিউজ মিডিয়া আমরা সরকারের উপর যতদূর একটা প্রেশার গ্রুপ হিসাবে এবং অনুরোধ হিসাবে যতদূর কাজ করা যায় আমরা করেছি। আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চেয়েছে, কি কি হলে আমাদের অসুবিধা হবে, কি কি হলে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো, কতদূর হলে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো, এই ব্যাপারের সমস্ত তথ্য। এবং যদি আমরা না পারি তাহলে কি আমাদের শুধু এই $8 বিলিয়ন যেটি আমার ইউএস এক্সপোর্ট করি, সিঙ্গেল মার্কেট এক্সপোজার, এটিতেই থেমে থাকবে, না আমাদের অন্যান্য টোটাল রপ্তানির উপর একটা টোটাল গার্মেন্টস রপ্তানির উপর একটা ধস পড়বে? আমরা কিন্তু সেটিও দেখিয়েছি, আমাদের শুধুই 8 বিলিয়ন না, আমাদের কিন্তু প্রায় 54% একটা 8 বিলিয়ন তো আমাদের যত পণ্য আছে সব মিলে 7 পয়েন্ট, তার মধ্যে 7.54 হলো শুধু গার্মেন্টস, শুধু গার্মেন্টস। কাজে 7.54-এর যে গার্মেন্টস, সেটি আমরা হিসাব করে দেখেছি, এটি প্রায় 16 থেকে 18 বিলিয়ন ডলারের একটা ধাক্কা আমাদের 44 বিলিয়নের টোটাল রপ্তানির উপরে এসে আমাদের পড়তো। সিপিডিও আমাদের সাথে একমত হয়ে সিমিলার তথ্য কিন্তু প্রদান করেছিল। কারণ আপনি যখন একটি জামা পরেন, সেই জামাটি আমরা যে বানাই, এটি লেবেলে কিন্তু অনেকগুলো লেবেল থাকে, লেবেলের সাইজ থাকে। ইউএস সাইজ 8, ইউকে সাইজ 9, ইউরোপিয়ান সাইজ 40, এরকমভাবে কিন্তু লেভেলটা তৈরি করা হয়। একটি গ্লোবাল ব্র্যান্ড যখন পোশাকটি তৈরি করে, পোশাকটি বাংলাদেশে মেড ইন বাংলাদেশ হলেও তারা বিভিন্ন ডেস্টিনেশনে আমরা রপ্তানি করি। কাজেই শুধুমাত্র ইউএস এর পণ্যটি বাদ দিয়ে বাকি পণ্য কিন্তু তারা বাংলাদেশে বানাতো না। এই পণ্যটি যদি আমাদের 35-37% শুল্ক দিতে হতো, রেসিপ্রোকাল ট্যারিফ, তাহলে কিন্তু এই বাজারটি আমরা ধীরে ধীরে হারাতাম। এবং আমাদের এই সংখ্যাটি ছিল, এবং সংখ্যাটি ছিল এটাতে আমরা নিজের চোখে জানি। কারণ আমরা যে সমস্ত আইকনিক ব্র্যান্ডের কাজ করি, তাদের সাথে প্রতিদিন আমাদের কোনো না কোনো ব্যাপারে ইমেল হচ্ছে, বসছি, তাদের সিইওদের লেভেলের সাথে আমাদের কন্টিনিউয়াস মিটিং অব্যাহত রয়েছে, এবং তারা এই সংখ্যাটি আমাদের দিয়েছিল। কাজেই আপনাদের যে প্রশ্নটি, যে আমাদের এই 20%টিকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিংবা আমাদের কোনো প্রগ্রেস হলো কিনা, এটি একেবারে না হলে আরো ভালো হতো। আমাদের পাশে একজন ইকোনমিস্ট আছেন, উনি এটি নিয়ে কথা বলবে, এটি কতখানি সাস্টেনেবল আমেরিকান বাজারের জন্য। আমরা বাংলাদেশের ক্ষেত্রে বলবো যে এটি আমাদের এখন মন্দের ভালো, এটিতে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, কিন্তু আমরা তুষ্টির নিঃশ্বাস কিন্তু ফেলছি না। আমি আসবো আপনার কাছে আবার আলোচনায়। আমি একটু যেতে চাই ডক্টর মাজেদ আপনার কাছে। আসলে যেটি এখন বলা হচ্ছে, উনিও ওনার কথার মধ্যে কিন্তু বিষয়টি এসছে, তারপর আমি আপনার কাছ থেকে একটু স্পষ্ট হতে চাই আমার দর্শক শ্রোতার জন্য। সেটি হলো, এখন এই যে 20% অ্যাডিশনাল রেসিপ্রোকাল ট্যারিফ যেটি বলছেন, এর সাথে আগের ছিল 16.5, তাতে গিয়ে আমাদের দাঁড়ালো 36.5। তো এটিতে আমরা বেসিক, এটিতে আমরা, উনি যেটি শেষ করলেন, স্বস্তির নিঃশ্বাস, কিন্তু তুষ্টির নিঃশ্বাস নয়। আপনার বিশ্লেষণটা কি? জি দেখুন, যে আমার বিশ্লেষণে আমি অর্থনৈতিক বিষয়ের সাথে আমি কিছু ভূ রাজনৈতিক বিষয়টা আমি অ্যাড করব, যেটা দর্শকরা এটা সহজভাবে বুঝতে পারে। ট্রাম্প প্রশাসনের যে সিদ্ধান্তটা এপ্রিল মাসে আরোপ করলো, সেই আরোপ থেকে শুরু করে এই যে তার সিদ্ধান্ত থেকে শুরু করে সারা পৃথিবীতে একটা বাণিজ্য যুদ্ধ সৃষ্টি হলো, এবং কারা কিভাবে প্রতিযোগিতা শুরু হলো, কিভাবে এই আপনার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ইউএস এর সাথে করবে, এবং এই পর্যন্ত তো 8টা দেশ করছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন করছে এর ভিতরে, ভালো কথা। কিন্তু আমি যদি বাংলাদেশ কনটেক্সটও বলি, সেটা বাংলাদেশ ব্যর্থ হয়েছে, বারবার নেগোসিয়েশন করতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। ট্রাম্প প্রশাসন ভারতের উপরেও অখুশি, আর বাংলাদেশের উপরেও বা এত ট্যারিফ কেন সে প্রথম, আমি যদি বলি 37% কেন সে ইম্পোজ করলো। বাংলাদেশের উপরে ট্রাম্প প্রশাসনের একটু ক্ষুব্ধ হওয়ারও অনেকগুলো কারণ রয়েছে। আমাদের যে দোষ নাই তাও না, আমরা আগে সংশোধিত হতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে যে বাংলাদেশের বাণিজ্য নীতিটা অত্যন্ত কঠিন বাণিজ্য নীতি। বাংলাদেশের যে অ্যাভারেজ শুল্ক, সেটা বিশ্বের ভিতরে যেটা সর্বোচ্চ, তার ভিতরে বাংলাদেশ একটা। বাংলাদেশে কাস্টমস শুল্ক সবার কাছে পরিচিত, হ্যাঁ আমার এত % কাস্টম শুল্ক সরকার বাড়িয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার যেটা করে, এনবিআর যেটা করে, যখনই প্রতি বছর বাজেট আসে তখন তার টার্গেট থাকে 1 লাখ কোটি টাকা বাড়িয়ে বাজেট উপস্থাপন করা হয়,
কিন্তু সেটা শেষ পর্যন্ত পারে না লক্ষ্য পূরণ করার জন্য। এনবিআর কি করে, সে সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করে, সে রেগুলেটরি ডিউটি ইম্পোজ করে, সে ভ্যাট বাড়িয়ে দেয়, সে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাড়িয়ে দেয়। আমার ব্যবসায়ী ভাই আছে, খুবই স্পষ্ট বলতে পারবে। এই কাজগুলো আমরা হঠাৎ করে এই সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি। যখন বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে রাজস্ব বৃদ্ধি করার বিষয়ে, রাজস্ব লক্ষ্য বৃদ্ধি পূরণ করার বিষয়ে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য প্রতিনিধিদের কাছে এটা অস্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ইউএসটিআর যারা, তাদের কাছে অস্পষ্ট হয়ে গেছে যে এই ধরনের ঘটনা কেন হচ্ছে দেশে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সে 2 থেকে 3% শুল্ক, এবারে শুল্ক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, কি ভাইয়া ছিল তো এক সময়, সেই শুল্ক হার এবারই তো 17% চলে আসলো। কেন তারা কঠোর হলো? কঠোর হতে বাধ্য হলো কেন? ট্রাম্প বলেছে যে আমার রপ্তানিকারকরা অন্যায্য ইনজাস্টিস ফেস করছে সারা পৃথিবী থেকে গ্লোবাল মার্কেটে। কথাটা তো মিথ্যা না, কথাটা সত্য। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে আজকে বাংলাদেশের উপরে যে ইম্পোজটা হলো, বাংলাদেশ নেগোসিয়েশন করতে ব্যর্থ, আমি বলবো যে বাংলাদেশ নেগোসিয়েশন করতে ব্যর্থ হয়েছে। সেটি আপনার বিশ্লেষণ। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্যর্থতার জায়গাটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখন পর্যন্ত যা এসছে তাতে সফলতার ঝুড়ি সমৃদ্ধ আমাদের কাছে। আর আপনি যেটি বলছিলেন যে আসলে ট্যারিফের কথা, যেটি এনবিআর বা সরকার রাজস্ব আদায়ের জন্য, আপনি দেখবেন যে বাংলাদেশের বাণিজ্য, যে দ্বিপাক্ষিক বাণিজ্য শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি মাত্র দেশের সাথে বাংলাদেশ পজিটিভ আছে। আর সব জায়গাতেই কিন্তু বাংলাদেশ অসম বাণিজ্য যে চুক্তি সেগুলো আছে এবং বাংলাদেশ অনেক জায়গাতে নেগেটিভ অবস্থায় রয়েছে। যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই বলি, বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনি 8 বিলিয়নের কথা বলছেন, এটি মার্কিন বাজারে, কিন্তু ভারতের বাজারে যে আমাদের আমদানি রপ্তানি সেটি অফিসিয়ালের চেয়ে কয়েক গুণ বেশি হলো আনঅফিসিয়াল। তো সেই জায়গা থেকে আমি একটু আলোচনা আপনাকে ঘুরিয়ে নিতে চাই। সেটি হলো যে যেটি বলছে মার্কিন প্রশাসন এখন, যে 36% এখন যেটি সর্বশেষ দেওয়ার কথা বলছে, এর মধ্যে কতগুলো একটি ঘোষণা আসবার কথা আছে, যৌথ বিবৃতি। কি থাকছে সেই যৌথ বিবৃতি? হ্যাঁ, দেখেন যে আমরা তো জুন মাসেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে ফেলাইছি। এখন বিজনেস পিপলদের কেন নেওয়া হয় নাই? কারণ যেখানে ইন্দোনেশিয়া 26 জনকে বিজনেস পিপল নিয়েই নেগোসিয়েশন করেছে, ভিয়েতনামও করেছে, অন্য রাষ্ট্র করেছে, কিন্তু বাংলাদেশ করে নাই। আচ্ছা, না করার কারণ আমি বুঝলাম যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটার অন্যতম কারণ। ভালো কথা। এখন নন ডিসক্লোজার এগ্রিমেন্টে যে এই মাসের ভিতরে হয়তো আমাদের এটা ডিসক্লোজ হওয়ার কথা রয়েছে, কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্টে বাংলাদেশ তার বাণিজ্য সুষম করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছে এটা কতটুকু টেকসই একটা বিষয়। বাংলাদেশ যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সে শুল্ক আলোচনায় যে 20% আনলো, আগামীকাল ট্রাম্প প্রশাসন যে এটা আবার 30% করবে না, এইটার নিশ্চয়তা কোথায় রয়েছে? এই বিষয়ে কিন্তু আজকেই আমি পত্রিকায় কলাম লিখছি, ইত্তেফাক পত্রিকায় আজকেই এডিটোরিয়ালে, যে আমি সেখানে বলছি যে এটা টেকসই আলোচনা কিনা। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বাণিজ্য সুষম করব, কিন্তু যে পণ্যগুলো আমরা নিতে চাচ্ছি সেই পণ্যের বাজার তো আমরা অন্য বাজার রয়েছে, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের যে কোয়ার জিডিপি রেশিও, বাংলাদেশের যে রাজস্ব আয়ের অবস্থা, সেই বিবেচনায় আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যদি আমি গম আমদানি করি, তাহলে ইউক্রেন থেকে আমার $20-25 বেশি লাগতেছে। আমি যদি এলএনজি আমদানি করি সেটা খরচ বেশি হচ্ছে, কারণ কাতারের সাথে আমার এলএনজি চুক্তি রয়েছে অলরেডি। আচ্ছা, তাহলে আমি বোয়িং কেনার সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু বোয়িং কেনার সিদ্ধান্ত বাংলাদেশ কি ওই ধরনের ক্যাপাসিটি গ্রো করছে কিনা, বাংলাদেশকে রুট সম্প্রসারণ করছে কিনা, এভিয়েশন সেক্টরের সাথে সে সমঝোতা করছে কিনা। তাহলে যে বোয়িং কিনবো সেই বোয়িংগুলো যদি আমি একদিনও বসায় রাখি কর্ণফুলী টানেলের মতন, তার পরিচালন ব্যয়টা, এই পরিচালন ব্যয় কোথা থেকে আসবে? এটাও তো বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। তাহলে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এগ্রিমেন্ট হতে যাচ্ছে, যে বিষয়গুলো, যে পণ্য ক্রয় করার জন্য আমরা তাদেরকে আমরা একটা সম্মত হয়েছি তাদের সাথে, সেইটা আসলে টেকসই না আমার কাছে মনে হচ্ছে। কারণ যে পণ্যটা সব শ্রেণীর ভোক্তারা যে পণ্যটা ভোগ করবে না, সেই পণ্যটা যদি আমি একটা বাজার থেকে নিই, তাহলে তো সেটা আমার অর্থনীতিটা টেকসই হবে না। এখন আপনি তুলা, হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের তুলার মান অনেক ভালো, কিন্তু ভারত, পাকিস্তান এবং ব্রাজিল থেকে যে তুলাটা ভাইরা নিয়ে আসতেছে, এটা তো তারা অনেক কম প্রাইসে পাচ্ছে। ভালো কথা। কারণ হচ্ছে যে আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের তুলা যদি আমদানি করি, তাহলে আমার উৎপাদন খরচ বেড়ে যাবে। এই খরচটা কে বিয়ার করবে? হু উইল বিয়ার দ্য কস্ট, এডিশনাল কস্ট? সেটা ভোক্তা বিয়ার করবে। তাহলে
যখন একটা অর্থনীতিতে আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার কথা চিন্তা করছেন, তখন তো সেই কস্টগুলো ভোক্তার উপরেই বর্তে হবে। এই ভোক্তা তো আপনার আলটিমেটলি বাংলাদেশের ভোক্তা না, না আপনি যেটি বলছেন সেই ভোক্তা তো আমেরিকান ভোক্তা, মার্কিন ভোক্তা। হ্যাঁ, মার্কিন ভোক্তা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে জুন মাসে ইনফ্লেশন বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আপনি যে দেশ থেকে আমদানি করবেন, ওই দেশে যদি ইনফ্লেশন বাড়ে, তাহলে আপনার দেশেও ইনফ্লেশন বাড়বে। কারণ আপনি চীনে যে পণ্যটার দাম বেশি, ওই পণ্য যদি আপনি এই দেশে আমদানি করেন, তাহলে এই খরচ কে বেয়ার করবে? ভোক্তা বেয়ার করবে আলটিমেটলি। তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ধরনের বাণিজ্য চুক্তি করা উচিত, সেটা টিকফাকে কেন্দ্র করে, টিকফা একটা চুক্তি ছিল, সেই টিকফাকে কেন্দ্র করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র যে শর্তগুলো দিতে যাচ্ছে বা দিচ্ছে, সেটা হচ্ছে আইএলও কনভেনশন। যদি আমরা এটা মানি, এটা খুব ভালো। আচ্ছা, আমরা যদি লেবার ইস্যুতে আমরা স্ট্যান্ডার্ড ফলো করি, সেটাও ভালো, সেটা ইউরোপিয়ান ইউনিয়নের চোখেও ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও ভালো। এবং এলডিসি গ্রাজুয়েশন পরে আমরা একটা ভালো অবস্থানে থাকবো যদি লেবার স্ট্যান্ডার্ড আমরা বজায় রাখতে পারি, যদি আমার লেবার রিলেটেড যে আইনগুলো রয়েছে সেগুলো যদি আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে পারি। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভালো একটা আমাদের জন্য একটা শর্ত দিয়েছে, এটা আমি খুব খুশি হয়েছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ভারত, এবার ভূ রাজনীতির কথা যদি একটু আমাকে 1 মিনিট সময় দিতেন, যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন একটু হলো। কারণ ট্রাম্প প্রশাসন তো এবার দ্বিতীয়বার আসলো। ট্রাম্প প্রশাসনের সাথে ট্রাম্প প্রশাসন যখন প্রথমবার এসেছিল ক্ষমতায়, তখন তো ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো ছিল। জো বাইডেনের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো ছিল। এখন কেন এই একটু হচ্ছে? কারণ আপনার অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে একটা সমস্যা হয়তো হয়েছে। আচ্ছা, কার্গিল যুদ্ধ 1999 সালে হয়েছিল ভারত পাকিস্তানের সাথে। কার্গিল যুদ্ধ যখন হয়েছিল, তখন তথ্য আদান প্রদানের সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র করে নাই। তখন ভারত নিজেই জিপিএস নিজেই উদ্ভাবন করলো। তাহলে ভারতের সাথে এবং ভারত যে রাশিয়ার সাথে তার একটা খুব ভালো একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে। এবং আপনাকে আরেকটা কথা আমি বলি, এটা স্পষ্ট করে দিতে চাই, সেটা হচ্ছে যে PL 480 একটা চুক্তি ছিল, খাদ্য সহায়তা চুক্তি। এই PL 480 খাদ্য সহায়তার চুক্তি হিসেবে 1974 সালে আমি বাংলাদেশ আপনার একটা দেশ থেকে গম আমদানি করছিল, সেই দেশটার নামটা আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি করছিল জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র ওই গমের জাহাজটা সে ফিরিয়ে নিয়ে গেছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের PL 480 খাদ্য সহায়তার চুক্তিতে বলা ছিল, যে দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা খারাপ থাকবে, সেই দেশের সাথে বাংলাদেশ বাণিজ্য করতে পারবে না। বা তাহলে ভারতের সাথে অখুশি হওয়ার কারণ রয়েছে। তাহলে আমরা যদি এখন চীনের উপরে যদি আমার নির্ভরশীলতা বাড়াই, চীনের সাথে যদি আমি ভালো সম্পর্ক করি, দ্বিপাক্ষিক সম্পর্ক যদি ভালো হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না, নিবেও না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই ভিয়েতনামকে বলছে, যদিও ভিয়েতনাম কিন্তু চীনের উপরে নির্ভরশীল হয়ে ভিয়েতনামের অর্থনীতি সামনে এগিয়ে গেছে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে অনেক আগে থেকেই বলছে যে আপনি চীনের উপরে নির্ভরশীলতা কমান। সুতরাং বাংলাদেশ তো কিছুদিন আগে ব্রিক্সের সদস্য হওয়ার জন্য চেষ্টা করেছে, এটাও আপনি জানেন। বাংলাদেশ চীনের সাথে তার ভালো সম্পর্ক মেনটেন করছে, এটাও আপনি জানেন। সুতরাং বাংলাদেশের উপরে ট্রাম্প প্রশাসনের একটু ক্ষোভ থাকা যে কারণগুলো, সেই কারণগুলো আপনাকে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণগুলো একটু আমি বললাম। ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর ফিরবো আবার। প্রিয় দর্শক, একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরবো আবার আমাদের এই অতিথির সাথে। আমাদের সঙ্গেই থাকুন। ফিরছি আবার বিজ্ঞাপন বিরতির পর আমাদের মূল আলোচনায়। আপনারা দেখছেন বিজনেস টাইমস এবং আজকের আলোচনার বিষয় মার্কিন শুল্ক নীতিতে বাংলাদেশের লাভ ক্ষতি। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন শোভন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক স্পারক গ্রুপ, এবং রয়েছেন অর্থনীতি বিশ্লেষক জনাব মাজিদুল হক। আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমি এবার একটু আবার জনাব শোভন ইসলাম আপনার কাছে যেতে চাই। আসলে এই যে এখন ঘোষণার অপেক্ষা আছে, যে যৌথ বিবৃতি বা যৌথ ঘোষণা, এবং সেখানটাতে বলা হচ্ছে যে দুদেশের বাণিজ্য কার কোন অনুকূলে যাবে, কার পক্ষে যাবে কি যাবে না, সেটি নিয়ে একটি দোলাচল রয়েছে বা একটি মতভেদের জায়গা রয়েছে। ব্যবসায়ীদের ভিতরে একটু চাপা শঙ্কাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আপনি একজন ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখছেন? অবশ্যই আমি একটু মাজেদ ভাইয়ের কথা টেনে বলছি। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের প্রথম থেকে এই গার্মেন্ট শিল্প ডেভেলপ হওয়া আমাদের দেশে, এই এত বড় একটা শিল্প, আমাদের সবচেয়ে বড় রপ্তানি কিছু ডেভেলপ, তাদের একটা বড় অবদান রয়েছে। তারা কিন্তু আমাদের একটা ভালো পরিমাণ
ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছিল কোটার মাধ্যমে, এবং সেই কোটার মাধ্যমে ডিউটি ফ্রি অ্যাক্সেসটা দেওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্প আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। পরবর্তীতে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, আমাদেরকে গ্রেট ব্রিটেন ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, পথ দেখিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। কাজেই তাদের কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের প্রতি একটি প্রচণ্ড মানে ভালো মনোভাব রয়েছে। অবশ্যই এই চুক্তিগুলোর মধ্যে যেগুলো নন টেরিফ ব্যারিয়ারগুলো তারা উল্লেখ করেছে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা কিন্তু 2006 সালে একটি লেবার ল করেছি, আবার 2013 সালে একটি লেবার ল করেছি। আমাদের একটি লেবার ল এখন অলমোস্ট রেডি। আমাদের কিন্তু গত সংসদেও গিয়েছিল, কিছু টেকনিক্যাল কারণে এটি সংসদ থেকে ফেরত এসছে, কিন্তু তারপরে আইএলও এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনই কিছু কিছু ক্লজ অ্যাড করতে বলেছে। আমি যখন বিজিএমইর দায়িত্বে ছিলাম, পরিচালক ছিলাম, তখন আমি ইউএসটিআর এর যেই লোকগুলোর আপনাদের ছবি দেখেন তাদের সবার সাথেই কাজ করার সুবিধা হয়েছে, সুযোগ হয়েছে। আইএলওর সাথে কাজ করেছি। আমাদের যে ক্লজগুলো অ্যাড করা হচ্ছে তার অনেক যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এটি যেন আবার টু মাচ ম্যাসিভ পর্যায়ে একদিকে চলে না যায়, একপাক্ষিক হয়ে না যায়, ধীরে ধীরে আমাদের যাতে এটি বাড়তে পারে, আমরা লেবার রাইটটাকে ঠিক করতে পারি সেটা। আমাদের কিন্তু বাংলাদেশে আমরা সবচেয়ে আমরা লেবার ল ফ্রেন্ডলি কান্ট্রি বলে আমরা এখন মনে করি, আমাদের নিজেদেরকে আমাদের লেবার সেফ কান্ট্রি বলে মনে করি। ওয়ার্কিং এনভায়রনমেন্টের দিকে বাংলাদেশ সবচেয়ে সেফ, আমরা কিন্তু সাস্টেনেবিলিটির দিকে এগোচ্ছি। কাজে আমাদের অনেক কিছু আমাদের পজিটিভ রয়েছে। এখন আপনার যে এই যে আমাদের চুক্তিটি হলো, এতে আমরা কিভাবে এটির অ্যাডভান্টেজ নিতে পারি সেটি আমাদের, যেহেতু এখন আমরা ইন পার উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যা আমাদের কম্পিটিং কান্ট্রির সাথে, আমরা যদি একটু নীতিগত সহায়তা পাই, আমরা যদি সরকার হয়তো অনেক সময় বলবে, পার্টিকুলারলি আমাদের কারেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তারা অনেকবারই বলেন, তোমরা 50 বছরের পুরানো একটা ইন্ডাস্ট্রি, তোমাদেরকে কার কত সহায়তা দিব। কিন্তু আমরা কিন্তু একটা ইভলভিং চেঞ্জিং মার্কেট প্লেসে বসবাস করছি। দেয়ার আর লট অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লট অফ অটোমেশন। আমরা যদি সম্পূর্ণ লেবার ডিপেন্ডেন্ট হয়ে এই ব্যবসাটি চালানোর চেষ্টা করি, আমরা যদি আমাদের প্রোডাক্ট বৈচিত্র্যকরণ না করি, আমাদের গার্মেন্টস শিল্প যদি আমরা উৎকর্ষ প্রোডাক্টের দিকে না ধাবিত হই, তাহলে কিন্তু আমরা এই শিল্পটাকে বাজার বহুমুখীকরণ আমরা করছি। সেটাতে আমাদের 4% ইনসেন্টিভ ছিল, সেটিকে কমিয়ে এখন 2% করা হলো। আমরা কিন্তু প্রচুর বাজার বহুমুখীকরণ করেছি। 18% পণ্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের বাইরে আমরা রপ্তানি করি। কাজেই সবকিছুই কিন্তু সম্ভব হচ্ছে আমাদেরকে যদি একটু হেল্পিং হ্যান্ড করা যায়। পলিসিগত সাপোর্ট ছাড়া কোনো শিল্প আগাতে পারে না। কাজেই এই মুহূর্তে আমরা একটা ইনফ্লাক্স পয়েন্টে আছি, মানে শিল্পের, বেসিক্যালি ম্যানুফ্যাকচারিংয়ে। আপনি যদি দেখেন, চায়না কিন্তু 30% প্লাস বেস ট্যারিফ প্লাস 30% গত 3 মাসে, সেটি নিয়েও কিন্তু কম্পিট করেছে বাংলাদেশের সাথে। কেন কম্পিট করতে পারছে তারা? তাদের এফিসিয়েন্সি দিয়ে, তাদের অটোমেশন দিয়ে, এবং তাদের যে ইনফরমেশন টেকনোলজি তারা যে ব্যবহার করে ইভেন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং খাতে, সেটি দিয়ে। তাহলে আমরা যে এই কাজটি করব, তাতে আমাদের প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্টের দরকার হবে। সেই ইনভেস্টমেন্টের জন্য যে নীতিগত সহায়তা প্রয়োজন, আমরা কিন্তু কোনো সময় চাই না যে আমাদেরকে ফ্রি কিছু গভর্নমেন্ট দিয়ে দিক। আমরা সবসময় চাই একটা নীতিগত সহায়তা। সেই নীতিগত সহায়তার আমাদের দরকার। আমাদের যদি এনার্জি সেক্টরে আমাদের যদি রিলায়েবল এনার্জি সোর্স আমাদের না থাকে, আমাদের যদি ডিজেল দিয়ে আমাদের ফ্যাক্টরি চালাতে হয়, তাহলে তো আমরা কম্পিট করে পারবো না। আমাদের লিড টাইম ইজ এ ভেরি প্রবলেমেটিক। আমাদের যেখানে 6 থেকে 8 সপ্তাহ লাগে একটি জাহাজ আমেরিকাতে পৌঁছাতে, সেখানে ভিয়েতনামের জাহাজটি 2 সপ্তাহে পৌঁছায়। উই ডোন্ট হ্যাভ এ প্রপার ডিপ সি পোর্ট। ইভেন আমাদের যে পোর্টটি আছে সেটিও ফুল ফাংশন করে না 100% অফ দ্য টাইম। এই পোর্টের মতো জায়গায় কয়েকদিন আগে এনবিআর স্ট্রাইক করে আমাদের পোর্ট অচল করে রাখলো। সেই জটটি কিন্তু এখনো খোলেনি। কাজেই আমরা যে অবস্থায় বসবাস করছি, আমাদের যে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, এখানে যদি আমাদেরকে বলা হয় 50 বছরের পুরানো ইন্ডাস্ট্রি, তোমাদেরকে কেন আমরা নীতিগত সহায়তা দিব? নীতিগত সহায়তা অবশ্যই দিতে হবে, কারণ আমরা লেভেল প্লেইং ফিল্ড আমাদের নাই। আমাদের লেভেল প্লেইং ফিল্ড পৃথিবীর অন্যান্য দেশের সাথে তৈরি করার জন্য আমাদেরকে নীতিগত সহায়তা দিতে হবে। তাছাড়া একটি লং টার্ম ভিশন থাকতে হবে। আমরা এখন একটা কম্পিটিটিভ ল্যান্ডস্কেপে এসে পৌঁছেছি, লেভেল প্লেইং ফিল্ড, অ্যাটলিস্ট ট্যারিফের দিক থেকে এসে পৌঁছেছি। আমরা কিন্তু হিউজ পরিমাণ মার্কেট শেয়ার ক্যাপচার করতে পারি। ভারতের 25% ডিউটি অ্যাড হয়েছে, চায়নার 30%। 12 তারিখে চায়নার ফাইনাল এগ্রিমেন্ট সাইন হবে এবং ফাইনাল এগ্রিমেন্টের তারা ঘোষণা আসবে। এটি 30% রেসিপ্রোকাল থাকবে না, 40% হবে না, 25% হবে। কিন্তু আমার ধারণা 30% থেকে বেশি এটা কমবে না। কাজে আমরা একটু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো। এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমরা কিভাবে কাজে লাগাবো, সেই জন্য আমাদের সমষ্টিগতভাবে বসে প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সবাই মিলে বসে একটা নীতিগত সহায়তা আমাদের ঠিক করতে হবে। আমাদের একটা ঠিক করতে হবে যে কিভাবে আমরা উইল টেক অ্যাডভান্টেজ অফ দিস। আমাদের কি পলিসি থাকবে? আমরা এই 40 বিলিয়নকে আমরা বহুদিন থেকে বলছি আমরা 100 বিলিয়নে নিব, কিন্তু এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে আমরা কিভাবে যাব?
তার জন্য আমাদের কি পরিমাণ ঋণের দরকার হবে, কি পরিমাণ আমাদের ফরেন ইনভেস্টমেন্ট দরকার হবে, আমাদের কনভার্ট করতে হবে কটন বেস থেকে ম্যানমেড ফাইবারে যেতে। ম্যানমেড ফাইবার করে তৈরি করতে হয় আমরা সঠিক জানি না। এইটি আর জন্য আমাদের প্রচুর পরিমাণ টেকনোলজি সাপোর্ট দরকার, প্রচুর পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট দরকার, আমাদের পেট্রোকেমিক্যাল সাপ্লাই দরকার, কারণ ম্যানমেড ফাইবার পেট্রোকেমিক্যালে তৈরি হয়। কাজেই এই জিনিসগুলোর জন্য আমাদের যে একটি লং টার্ম প্ল্যান তৈরি করা, কিংবা 5 বছরের প্ল্যান, 10 বছরের একটা প্ল্যান তৈরি করা, সেটি কিন্তু আমাদের নাই। সেটি কেন? আপনাদের যে বেসরকারি খাত যারা আছে, বিশেষ করে আমি যদি বলি আমাদের তৈরি পোশাকের 3টি বড় সংগঠন আছে এবং ইটস এ ভেরি ভেরি ভাইব্রেন্ট অর্গানাইজেশন, ভেরি পার্টিসিপেটরি অর্গানাইজেশন। তো 3টি এত ভাইব্রেন্ট অর্গানাইজেশন থাকার পরও আপনাদের এই যে লং টার্ম প্ল্যানিং, ইফ ইট ইজ 5 ইয়ার্স, ইফ ইট ইজ 10 ইয়ার্স, ইফ ইট ইজ 15 ইয়ার্স, সেটি এখনো আপনাদেরকে এই বলে আওড়াতে হচ্ছে? অবশ্যই আমাদের আছে, এবং আমি যদি পারি, আপনি যদি বিজিএমইর ওয়েবসাইটে যান, আপনি দেখবেন আমাদের একটা ইএসজি গোলের সাথে আমাদের যে কারেন্ট গোল সেটা অ্যালাইন করা আছে। আমরা কিন্তু ইউরোপিয়ান ডিউ ডিলিজেন্সের মধ্যে পড়ে যাব 2026 থেকে, তারও আমাদের একটা প্ল্যানিং করা আছে। আমরা কিন্তু করছি। আমরা কিন্তু ঘটনা হলো যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারটি এসছে, তাদের সাথে আমাদের সমন্বয় করে আমরা কিন্তু একটা টাস্ক ফোর্স গঠন করার জন্য আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, আমিও সেই মিটিংয়ে ছিলাম, প্রথম সপ্তাহে উনি আসার পরে আমাদেরকে উনি ইন্টারভিউ দিয়েছিলেন, আমাদেরকে উনি সময় দিয়েছিলেন কথা বলার। আমরা বলেছিলাম, স্যার আমাদেরকে একটা টাস্ক ফোর্স গঠন করে দেন, যাতে আমরা এই যে আমাদের প্ল্যানিং আছে, আমরা গত সরকারের সাথে কিংবা যে সরকারই আসে আমার তাদের সাথে কাজ করতে হয়েছে, আমরা আপনাদের সাথেও কাজ করতে চাই। আমাদের কিন্তু উইদাউট পলিসি সাপোর্ট এত বড় একটা সেক্টর ক্যানট মুভ। আমাদের প্ল্যানিং কিন্তু আছে, উই হ্যাভ প্ল্যানিং, কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিংও আছে। আমরা বড় বড় ইনভেস্টমেন্ট সামিট করি, কিন্তু আমরা লোকাল ইনভেস্টররা কিন্তু প্রচুর পরিমাণ ইনভেস্ট করি দেশে, এখনো করছি। গত বছর আমার একটি ফ্যাক্টরি চালু হয়েছে। আপনি যে কোনো বড় ব্যবসায়ীকে জিজ্ঞেস করে দেখেন, সবাই ইনভেস্টিং ইনভেস্টিং ইনভেস্টিং। কিন্তু এখন যে পরিবেশটি তৈরি হয়েছে, হঠাৎ করে 5 তারিখে বন্ধ, এটি আমরা জানতাম না। হঠাৎ করে 10 দিন ঈদের বন্ধ চলে আসে, আমরা জানি না। তো এই ধরনের আনসার্টিনিটির মধ্যে নো বিজনেস ক্যান ফ্লারিশ। সো আমরা সেই জায়গাটাতে আমরা হয়তো আবার আসবো। আমরা নিজেরাও চাইব, আপনি সহ কেউই চায় না যে এই ধরনের যে আনরেস্ট, যেটি আমরা বিশেষ করে আমাদের রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দেখলাম, এবং তাতে আমাদের বাজার হারানোর একটি সংখ্যাও তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে নিশ্চয়ই আমরা সুনির্দিষ্ট আরেকটি পয়েন্ট এখানে অ্যাড করি যে আমাদের ঠিক রাজস্ব আদায়ের একটা সুনির্দিষ্ট পরিকল্পনাও নাই। হঠাৎ করে আমরা বছর বছর বিভিন্ন নতুন খাতে হঠাৎ করে আমাদের উপর দেখি একটা এসআরও জারি হয়ে গেল, হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই, এয়ারপোর্টে এই জিনিসটি এরকম করা যাবে না। টেকসই নীতিমালা। তাছাড়া আমাদের কিছু বাণিজ্য চুক্তি করা দরকার। যেমন ধরুন, ভারতের সাথে আমাদের ট্রান্সশিপমেন্টটা বন্ধ হয়ে গেল। আমরা কিন্তু আমাদের কিন্তু ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার পর না আমরা সিলেট ডেভেলপ করবো, চিটাগাং ডেভেলপ করবো ফর এয়ার শিপমেন্ট। আমাদের কিন্তু একটা এয়ার কার্গো যদি খালি আসে, সেটি কিন্তু ভর্তি হয়ে যেতে গেলে আমাদের খরচ বাড়বে। এয়ার কার্গো প্রচুর পরিমাণ আমরা ইন্ডিয়া দিয়ে এক্সপোর্ট করতে পারতাম, করছিলাম সস্তা খরচে, কিন্তু সেটি বন্ধ হয়ে গেল। কিন্তু সেটি তো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের জায়গাটাতে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে লাগবে। আমরা সেই আলোচনায় আবার আসবো। একটু যেতে চাই জনাব মাজিদুল হক আপনার কাছে। আমরা দেখলাম যে এই মার্কিন মুল্লুকে যে দ্বিপাক্ষিক বৈঠক হলো বাংলাদেশ এবং মার্কিন প্রশাসনের সাথে, এরপর যে ঘোষণাটি বাণিজ্য উপদেষ্টা দিলেন, সেখানটাতে একটি বিষয় উনি বারবার বলছেন যে সাফল্য ব্যর্থতা এটি ডিপেন্ড করবে বাণিজ্যিক সক্ষমতার উপর। আসলে এটি দিয়ে উনি কি বোঝাতে চান? হ্যাঁ, আমি ওনার মেসেজটা ক্লিয়ার হয়েছি। দেখুন যে বাংলাদেশে একসময় 97% রপ্তানি আয় আসতো পাট এবং পাটজাত পণ্য দিয়ে। সেটা কেন হারাই গেল? বাংলাদেশের সিল্ক ইন্ডাস্ট্রি হারাই গেল কেন? রাজশাহীর সিল্ক ইন্ডাস্ট্রি। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প একটা সম্ভাবনা খাত ছিল না? ছিল। ডেনমার্কও আমরা করেছি। আচ্ছা, এখন আমরা এসেছি পোশাক রপ্তানিতে। যে অর্থনীতিতে পোশাক রপ্তানি একটা সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে আপনি অর্থনীতির ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত বাড়বে, আমি বৈদেশিক ঋণ কত পরিশোধ রিপেমেন্ট করব, সেটা তো আমার ডিপেন্ড করতেছে রেমিটেন্স এবং এই পোশাক খাতে যে রপ্তানি আয় সেটা দিয়ে। কিন্তু একক পণ্য নির্ভরশীল যে অর্থনীতি, সেই অর্থনীতি কখনো টেকসই না। এবং বাণিজ্য উপদেষ্টা যেটা বলছে, এটা আমাদের একটা সুযোগ, আমার বাণিজ্য ক্যাপাসিটি বাড়ানো, আমার পণ্যের রপ্তানি বাড়ানো, আমার বাজারের রপ্তানি বাড়ানো। দেখেন যে নাউরু কি হয়েছে। নাউরু একটা দেশ ছিল 70 দশকে। নাউরু আপনার দ্বিতীয় ধনী রাষ্ট্র ছিল।
এই নাউরু অনলি একটা প্রোডাক্ট দিয়েই সে রপ্তানি আয় করতো, ফসফরাস। হঠাৎ করে ফসফরাস রপ্তানি যখন তার কমে গেল, কুরাইদের যখন কমে গেল, এই নাউরু এখন ভিখারি হয়ে গেছে, এই নাউরু এখন ঋণ নির্ভর অর্থনীতি হয়ে গেছে। তাহলে আপনি কি চান যে নাউরু থেকে কি আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত না? আমরা আজকে পোশাক খাতে আমি কেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা একটা বাজার হবে, আমি আমাদের বাজার স্টাডি আমার ব্যবসায়ীরা করবে কেন? এটা তো আমার গভর্নমেন্ট করা উচিত। আমার সেখানে যে এম্বাসি পিপুলরা আছে, ইকোনমিক ডিপ্লোমেসি এস্টাবলিশ করার মাধ্যম দিয়ে সেই বাজারটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে। আমি ব্যবসায়ীদের উপরে সব চাপ আমি দিব কেন যে আপনারা ওই বাজারে যান, আপনারা ওই বাজারে যান। এটা আসতে হবে ফরেন মিনিস্ট্রির অফিসিয়ালদের কাছ থেকে। তারা তো ওখানে বসে আছে, সেখানে অফিস আছে, সেখানে স্টাফ রয়েছে, সেখানে বেতন দেওয়া হচ্ছে। তাহলে কি আপনার 10 বছর পরে একটা কূটনৈতিক চুক্তি হবে, সেটার জন্য কি ওনারা বসে আছেন? না, এটা বসে থাকলে হবে না। এখন ওই দিন নাই, এখন হচ্ছে যে আপনার মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে, আপনার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে হবে, আপনার শুল্কমুক্ত সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের চুক্তি করতে হবে, আপনার রিজনাল কানেক্টিভিটির সাথে অ্যাড হওয়ার জন্য চুক্তি করতে হবে। এই চুক্তিগুলো আসতে হবে সরকারের পক্ষ থেকে, এটা ব্যবসায়ীদের পক্ষ থেকে নয়। আমরা বারবার এটা বলি যে আপনারা এই বাজারে যাচ্ছেন না কেন? সুতরাং বাজার সৃষ্টি করবে সরকারের দায়িত্ব। বাজার পণ্য রপ্তানির বৈচিত্র্য সেটা প্রাইভেট সেক্টরে দিবে, সরকার শুধু পলিসি সাপোর্ট দিবে, সেটা ঠিক আছে। পলিসি সাপোর্ট যে সরকার দিচ্ছে না তাও না, 43টা খাতে তো প্রণোদনা দিচ্ছে। কিন্তু দুঃখজনক যে বাংলাদেশের রপ্তানি খাত, আমি প্রণোদনার কথা বলছেন, প্রণোদনাই কি একমাত্র আপনার পলিসি সাপোর্ট? এটা একটা অংশ, প্রণোদনা একটা পার্ট, একটা প্রণোদনা আছে, এরপর রাজস্ব একটা ভালো কর কাঠামো থাকতে হবে, তাই না? এটাও একটা অংশ। কিন্তু দেখেন বাংলাদেশে রপ্তানি পণ্য এত বেশি রপ্তানি পণ্য, কিন্তু মাত্র 8টা পণ্যতে বাংলাদেশ আটকে রয়েছে। কেন? আজকে 8টা পণ্যের ভিতরে শুধু পোশাক রপ্তানি করেই আমি 80-90% রপ্তানি আয় ইনকাম করছি, তার ভ্যালুয়েশনও কম। এবং এটা দিয়ে তাহলে কি আমি নাউরুর মতন অবস্থা আমি হতে যাচ্ছি? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন কিন্তু বাংলাদেশকে একটা সুযোগ করে দিয়েছে নতুন নতুন বাজার সৃষ্টি করা এবং পণ্যের বৈচিত্র্য করা। এবং আপনি শুনলে অবাক হবেন, যুক্তরাষ্ট্রের যে পোশাকটা আমরা রপ্তানি করছি সেখানেও ভেরিয়েশন নেই, সেখানেও বৈচিত্র্য নেই, যেটা ভিয়েতনাম করতেছে এখন। কারণ টেকনোলজি সমস্যা আমার হচ্ছে, আমার যে এখন যে ম্যান পাওয়ার আছে সেটা তো অদক্ষ ম্যান পাওয়ার দিয়ে হঠাৎ করে তো আপনি ছাঁটাই করে আবার টেকনোলজি অ্যাডপ্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায় আমার অর্থনীতির জন্য, এটা আবার কথা উঠবে। ঠিক আছে, তাহলে আমার সরকারের কিন্তু অনেক সাপোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারকে স্টেবিলাইজ করার জন্য যে আমি যে শুধু বাণিজ্য সুষম আনবো তা না, সেখানে আমি এফডিআইটা বাড়াতে পারি। বাংলাদেশ মায়ানমারে প্রথম বহির্মুখী যে বিনিয়োগটা করেছে মায়ানমারেই প্রথম, মায়ানমারে। কিন্তু বাংলাদেশ এখন 10-20টা কান্ট্রিতে করতেছে, ছোট ছোট বিনিয়োগ বাড়াচ্ছে। কিন্তু আমি চাবো যে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে তার দেশে যেন বিনিয়োগটা বাড়ায়। এবং আরেকটা কথা হলো যে আপনি নিশ্চয়ই জানেন ইউরোপিয়ান ইউনিয়ন $500-600 বিলিয়ন সেখানে বিনিয়োগ করবে, জাপান বিনিয়োগ করবে। তাহলে বাংলাদেশ যে বিনিয়োগ যে করে না তাও না, বাংলাদেশের এন্টারপ্রাইজটা বিনিয়োগ করে না তা না, কিন্তু আমরা ওখানেও বিনিয়োগ করি, আমরা তাদের কাছে পজিটিভ ওয়েতে থাকি। আমরা বেশি যুদ্ধের ভিতরে না যেয়ে আমরা তাদের সাথে পজিটিভ ওয়েতে থেকে আমাদের বাজারটা, যে বাজারই মার্কিন যুক্তরাষ্ট্র আছে সেই বাজারটা রক্ষা করার চেষ্টা করি। এবং ভূরাজনীতির যে বিষয়টা আমি বারবার কেন বলি, কারণ এটাও একটা পার্ট। কারণ ট্রাম্প প্রশাসন শুধু কিন্তু আপনার বাণিজ্যের যে ব্যবধান সেটাকে গুরুত্ব দেয় নাই, ট্রাম্প প্রশাসন অন্য বিষয়গুলোকে বারবার গুরুত্ব দিয়েছে। যেরকম আমি ভারতের উদাহরণ বলতে গেলে আমি অনেক বলতে পারবো কেন ভারত এই প্রেশারের ভিতরে পড়েছে, আমি 1 ঘন্টা ধরে বলতে পারবো ভূরাজনৈতিক বিষয়গুলো। সুতরাং এই বিষয়গুলোকে মায়ানমারের উপরে কেন শুল্ক আরোপ করা বেশি হয়েছে, কারণ মায়ানমারের সাথে মায়ানমারের পুরো বাজারটাই তো চীনের বাজার, সুতরাং সেখানে তো শুল্ক আরোপ বেশি হবে। বিষয়টা হলো যে আমি একটা পণ্যের জন্য আমি আটকে না থাকি, আমার একটা সুযোগ দিয়েছে বাণিজ্য উপদেষ্টা যে কথাটা বলছে সেটা কিন্তু বাণিজ্যের প্রসারতা আনার জন্য, মার্কেট বিস্তৃত করার জন্য। বাংলাদেশ যদি এই সিদ্ধান্ত গ্রহণ এখন না করে সরকারের সহযোগিতায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি নাউরের মতন অবস্থান চলে যাবে। ধন্যবাদ। আমরা আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিজ্ঞাপন বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সাথে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি আমাদের আলোচনায়। আমাদের আলোচনার আজকের মূল বিষয় হলো মার্কিন শুল্ক নীতিতে বাংলাদেশের লাভ ক্ষতি। আমি এই আলোচনার জন্য আবার জনাব শোভন ইসলাম আপনার কাছে একটু যেতে চাই। ঘোষিত শুল্ক নীতি বা যেটি এখন পর্যন্ত আলোচনায় 20% কথা বাড়তি আমাদের সাথে যুক্ত হলো, এটি নিয়ে নানান আলোচনা রয়েছে। আপনি একজন বেসরকারি খাতের উদ্যোক্তা হিসেবে
এবং বলা হচ্ছে যে এটি দিয়ে আমাদের পক্ষে ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে। আপনি কি মনে করেন এই যে অন্যান্য দেশের যে শুল্ক কাঠামো যেটি চূড়ান্ত হলো এখনো পর্যন্ত, তাতে অন্য দেশ থেকে বাংলাদেশে ব্যবসা আসবার সুযোগ আছে, বা অন্য দেশের ব্যবসা ছুটে সেটি বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে রপ্তানিটা বাড়বার কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই আমি ব্যাপারটিতে আসবো এবং ডিটেল আমি একটু আপনাকে সময় দিলে আমি বলবো। আমি একটু মাজেদ ভাইয়ের কথা সূত্র টেনে বলছি। প্রথমে দেখুন, আমাদের শুধুমাত্র আমরা বাংলাদেশে বলি যে আমাদের গার্মেন্ট শিল্পের উপর আমরা নির্ভরশীল, কিন্তু গার্মেন্ট শিল্পের যে আমাদের ভ্যালু এডিশন এটা কিন্তু বেড়ে চলেছে। আপনি যদি দেখেন আমাদের সৃষ্টির পর থেকে বিশেষ করে গত 10 বছরে এটি প্রচুর পরিমাণ বেড়েছে। পার্টিকুলারলি নিটওয়্যার সেক্টরে আমাদের ভ্যালু এডিশন এখন অলমোস্ট 100%, সুতা বাদে। তো সুতাটুকি বাদে বা আমাদের অলমোস্ট 100%। তাছাড়া সোয়েটারেও অলমোস্ট ক্লোজ টু 80%, 80-90%। কাজেই এবং ওভেনেও বেড়েই চলেছে। আমরা কিন্তু অলমোস্ট ভ্যালু এডিশন দিন দিন বাড়ছে। আমাদের অ্যাক্সেসরিজ আমরা না আনি না, ডেনিম প্রোডাক্ট এখন প্রচুর পরিমাণ ডেনিম বাংলাদেশে তৈরি হচ্ছে, অন্যান্য ফেব্রিক্স তৈরি হচ্ছে, যে কারণে বাংলাদেশে রিলেটেড ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা প্রসার, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আরো ডেভেলপ করতে হবে। লাস্ট কিছুক্ষণ আগে আমি সেটি বলেছি, এটার জন্য আমাদের কিছু ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে হবে, আমাদের ব্যবসার জন্য প্রপার পরিবেশ তৈরি করতে হবে যাতে অন্যরা এসে এই ভ্যালু এডিশনে আমাদের সাথে একীভূত হতে পারে, এবং এটি আমাদের ব্যবসারও প্রসার ঘটাবে। এখন আমরা কি মার্কেট শেয়ার অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারবো কিনা সেটি বলতে চাচ্ছি। এখন মার্কেট শেয়ার অবশ্যই আমাদের যে 20% হলো, এটাকে থেকে আমরা যদি আরও কিছু ফেভারেবল কন্ডিশন অ্যাড করতে পারি, যেটার জন্য আমি জানি যে আমরা চেষ্টা চালিয়ে যাব, আমরা কেউই পিছপা হব না। যেমন ধরেন যদি আমরা মার্কিন কটন ইউজ করি, মার্কিন কটন অলরেডি ডাবল ডিফিউমিগেশন ল থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। আমাদের এই লটি ছিল গত কয়েক বছর আগে, সেটি বিলুপ্ত করা হয়েছে। যদি একবার ফিউমিগেশন আমেরিকাতে হয় তাহলে বাংলাদেশে হবে না। সিমিলারলি প্রিশিপমেন্ট সার্টিফিকেট, প্রিশিপমেন্ট ইন্সপেকশন সার্টিফিকেট, এটি থাকলে বাংলাদেশের কাস্টমস আবার এটিকে কেন ইন্সপেকশন করবে? সিমিলারলি এটি কিন্তু একটি ব্যবসায়িক অন্তরায় হিসাবে ইউএসটিআর আইডেন্টিফাই করেছে। বাংলাদেশের কাস্টমস কথা নাই বার্তা নাই, একটি পণ্যকে কোনো কারণ ছাড়া এটি আটকে দেয় এবং এটিকে তারা আবার প্রিশিপমেন্ট সার্টিফিকেট থাকার সত্ত্বেও তারা এটিকে আবার ইনভেস্টিগেট করে। কি কারণে করে এটি আমি আপনি সবাই জানি, এটি কিন্তু কোনো যুক্তিসঙ্গত কারণ দেয়। এখন এটিকে আমরা মার্কেট শেয়ার বাড়াতে হলে আমাদের ব্যবসা বান্ধব একটি পরিবেশ তৈরি করতে হবে, কিন্তু অবশ্যই আমাদের সামনে বিশাল একটি সুযোগ তৈরি হয়েছে। আমি যেটি বলছি, ভারতে 25% এবং চায়নাতে 30%, এটি আমাদের জন্য একটা বড় অপরচুনিটি। আমরা এই অপরচুনিটি কাজে লাগাতে তখনই পারবো যদি আমাদের এনাফ এনার্জি সাপোর্ট থাকে। আমাদের ওয়ার্কার্সরা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কার্স ইন দ্য ওয়ার্ল্ড, তাদের প্রোডাক্টিভিটির সাথে আর কারো প্রোডাক্টিভিটি কম্পেয়ার করা যায় না। আমি পৃথিবীর বহু দেশে এই জিনিসটি নিয়ে কাজ করেছি, কিন্তু আমি দেখেছি আমাদের ওয়ার্কার্স আর বেস্ট। জর্ডানে যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে সমস্ত ফ্যাক্টরিগুলোতে আগে শ্রীলঙ্কান ইন্ডিয়ানরা কাজ করতো। আপনি এখন যে দেখেন জর্ডানে 100% নাও বাংলাদেশি ওয়ার্কার্স প্রতিটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে। কাজেই আমাদের ওয়ার্কাররা অত্যন্ত সক্ষম। আমাদের যেটি দরকার একটি প্রপার এনার্জি পলিসি দরকার, আমাদের একটি প্রপার মনিটারি পলিসি দরকার, আমাদের একটি প্রপার ফিসকাল পলিসি দরকার। আপনি ডলার রেটের এখনো আমরা সামঞ্জস্য আনতে পারি নাই। আমাদের এক্সপোর্ট খাতের, আমাদের অর্থনীতিবিদ ভাই একসঙ্গে হবেন, একমত হবেন আমার সাথে, একটা এক্সপোর্ট খাত ডিপেন্ড করে প্রপার ডলার ভ্যালুয়েশনের উপরে। প্রপার আমাদের এখানে এখনো আমরা ঠিক করতে পারি নাই। আমাদেরকে বারবার আইএমএফ এসে বলতে হয় তোমরা কিভাবে ডলার অ্যাডজাস্ট করবা। এখনো চেষ্টা করছে ডলারকে কিভাবে কমানো যায়, রাদার দ্যান ডিপেন্ডিং অন দ্য মার্কেট কন্ডিশন। তো মার্কেট কন্ডিশনের সাথে যদি আমাদের ডলারের সামঞ্জস্য না থাকে তাহলে তো প্রথমেই আমরা ধাক্কা খেয়ে গেলাম। আমাদের যদি প্রপার রাজস্ব সাপোর্ট না থাকে, রাজস্বরা যদি আমাদের প্রপারলি সাপোর্ট না দেয়, আমাদের রাজস্ব বিভাগের কথা বলছি, কারণ আপনি দেখুন আমাদের বন্ড অথরিটি আছে, বন্ড অথরিটি আমাদের একবার অডিট করে, এখন আবার শুল্ক গোয়েন্দা অথরিটি আছে, তারা কিন্তু আবার এসে আরেকবার অডিট করতে চায়। তা আপনারা এই বারবার অডিটের কারণটি তো আপনারা জানেন কেন তারা করতে চায়। আমাদের যদি এভরিথিং অটোমেশন করে ফেলা হয়, আমি কত এক্সপোর্ট করলাম, আমি কত ইম্পোর্ট করলাম এবং কত পার্সেন্ট আমার ভ্যালু এডিশন, এটাতে তো কোনো অডিটের দরকার পড়ে না। অটোমেশন কম্পিউটার উইল ফিগার আউট যে আপনার কোনোখানে এখানে কোনো ফাঁক আছে কিনা। তো এটি নিয়ে আমাদের যদি বারবার আমাদের সম্পূর্ণ কমার্শিয়াল স্টাফদের এই বন্ডের অডিট ফেস করতেই সময় চলে যায়, তাহলে আমরা কিভাবে শিল্পকে বাড়ানোর যে আমাদের নতুন মার্কেট ডেভেলপ করব সেটিকে কিভাবে আমরা বৃদ্ধি করব। কাজে একটা এনভায়রনমেন্ট প্রপারলি তৈরি করতে হবে। আমরা যতই ইনভেস্টমেন্ট সামিট করি না কেন, আমরা এইসব যে নন টেরিফ ব্যারিয়ার
যেটা বারবার মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, সেগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, আমরা যদি একটা ট্রান্সপারেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে না পারি, আমরা যদি একটা বিজনেস কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে না পারি, তাহলে আমরা কিভাবে আগাবো? আরেকটি কথা বলি, আমাদের মার্কেট বহুমুখীকরণ, আমরা যেমন প্রোডাক্ট বৈচিত্র্যকরণের জন্য আমরা কাজ করছি, ডিজাইন এবং ভ্যালু এডিশনে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের একটি বড় অন্তরায় হয়ে দাঁড়ায় হলো শিক্ষা কার্যক্রম। আমাদের গার্মেন্টস শিল্প কিন্তু এখন একটি ম্যাচিওর্ড শিল্প, এখানে আমাদের প্রচুর আনস্কিল লেবারের সাথে স্কিল লেবারের দরকার হয়, আমাদের মার্চেন্ডাইজার লাগে, আমাদের ডিজাইনার লাগে। এখন আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটিগুলোকে আমাদের কি সেই সাপোর্ট দিতে পারে? আমরা প্রায়শই শুনি এখানে এত বাংলাদেশি, এত শ্রীলঙ্কান লোক কাজ করছে, আমরা কি করব? আমরা যদি হাই ভ্যালু এডিশন প্রোডাক্টে কাজ করতে যাই, আমরা এন্টারপ্রেনিউররা হোয়াট ক্যান উই ডু? এবং যদি বাইরের একজন লোক এসে কাজ করে, তাতে অসুবিধা কি? মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশিরা যে কাজ করছে না, কত পার্সেন্ট নাসাতে ইন্ডিয়ানরা, বাংলাদেশিরা কাজ করছে, কতগুলো ইউনিভার্সিটিতে বিদেশিরা পড়াচ্ছে, তাতে কি মার্কিন যুক্তরাষ্ট্র খারাপ হয়ে গিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র কি তাদের কাজে বিদেশিরা যদি আসে, সেটা থেকে আমাদের শেখার আছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলোকেও তো তার সাথে অ্যালাইন হতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকেও এই রপ্তানি বা আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য সেটি উপযোগী করে তুলতে হবে, দক্ষ ম্যান পাওয়ার তৈরি করতে হবে। আমরা আবার একটু জনাব মাজিদুল হক আপনার কাছে আসতে চাই। একেবারে আমরা আমাদের সময়ের শেষ দিকে চলে এসেছি, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে কৃষি পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার যদি বাংলাদেশ দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের লাভ বা ক্ষতি কতখানি? কৃষি পণ্যের ক্ষেত্রে যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, সেটা বাংলাদেশের ব্যয়টা বেড়ে যাবে। বাংলাদেশ যে সমস্ত কান্ট্রি থেকে সোর্সিং করতো, সেই সমস্ত দেশ থেকে যদি এখন মার্কিন যুক্তরাষ্ট্র তো সেই ইমোশনালি প্রাইস কমাবে না, ইউক্রেন থেকে কমাবে না, রাশিয়া থেকে কমাবে না। যদি আমরা এই সিদ্ধান্তটা মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্যশস্যটা নিই, তাহলে বাংলাদেশের ব্যয়টা বেড়ে যাবে এবং যে বাজেট ঘাটতিটা চলছে, এটা আরও প্রকট হবে এবং বাংলাদেশ যে ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে, এটা আরও বেড়ে যাবে। এক দ্বিতীয় নম্বর কথা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমি যেটা বলবো যে কোয়াড একটা সংগঠন ছিল, তাই না? সেই কোয়াড সংগঠন ভারত আছে, অস্ট্রেলিয়া আছে, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, জাপান রয়েছে। সুতরাং ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্কটা 25% থাকবে, এটা বলা যাচ্ছে না, এটা 20 হতে পারে, 15 হতে পারে। আবার চীনের সাথে যে সম্পর্কটা হতে যাচ্ছে, চুক্তি হতে যাচ্ছে, চীনে তো বিরল খনিজ পদার্থ রয়েছে। এই বিরল খনিজ পদার্থ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প নির্ভরশীল। সুতরাং চীনের সাথেও যে তাদের একটা নমনীয় চুক্তি হবে না, সেটা বলা যাচ্ছে না। হতে পারে আবার ভিয়েতনাম তার এফডিআই মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়াতে পারে। তাই আমার সক্ষমতা কিন্তু এফডিআই বাড়ানোর সক্ষমতা এই মুহূর্তে আমার নাই। সুতরাং আমার যে প্রতিযোগী যে দেশগুলো রয়েছে, সেই প্রতিযোগী দেশগুলো কিন্তু তারা নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে। আমাদেরকে সেই নেগোসিয়েশন আমাদেরকে আলাপ আলোচনা অব্যাহত রাখতে হবে, যাতে অন্যান্য দেশে যদি কমায়, সেই সাথে আমাদেরও এই জায়গাটাতে কমে আসতে পারে। আমরা আলোচনা শেষ করতে চাই, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখান থেকে যে পরামর্শগুলো উঠে এসছে, আমাদের ব্যবসায়ীদের বা আমাদের রপ্তানি বহুমুখীকরণ, পণ্যের বহুমুখীকরণ বা নতুন বাজার সৃষ্টির তাগিদ এসছে, এবং ব্যবসায়ীদের এই যে প্রতিযোগিতা, মার্কিন বাজারে যে প্রতিযোগিতা আমাদেরকে ঠেলে দিয়েছে, সেটিকে আমরা প্রতিযোগিতা না বলে যদি আমরা প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির একটি চ্যালেঞ্জ হিসেবে আমরা গ্রহণ করতে পারি, হয়তো আখেরে সেটি আমাদের শিল্প, দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং পুরো অর্থনীতির জন্য একটি সুফল বয়ে আনতে পারে। এবং সেক্ষেত্রে যে নীতি সহায়তার কথা বলেছেন ব্যবসায়ীদের পক্ষ থেকে, অর্থনীতি বিশ্লেষকদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যেখানে যে প্রতিবন্ধকতা আছে এই ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে নীতি সহায়তা দিয়ে কিভাবে এই শিল্পকে এগিয়ে নেওয়া যায় বা বিশ্ববাজারে রপ্তানিকে আরও ত্বরান্বিত করা যায়, এবং তার পাশাপাশি যে আলোচনা চলছে অন্যান্য দেশের সাথে, সেই আলোচনা বাংলাদেশও এই আলোচনা অব্যাহত রাখবে এবং প্রতিযোগী দেশগুলোর যখন এই শুল্ক হার কমাবে, যদি মার্কিন প্রশাসন কমায়, সেক্ষেত্রে বাংলাদেশও সেই কাতারে থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করব। আমি সুলতান মাহমুদ। তার আগে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান দেশ টাইমস, এটি বিজনেস টাইমস, এটি প্রতি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচারিত হয়। আপনারা এই দেশ টিভির এই অনুষ্ঠানটি সঙ্গে থাকুন। ব্যবসা বাণিজ্য বিষয়ক যে সমস্যা এবং সংকট আছে, সেটি উত্তরণে এই আলোচনা
দেশের অর্থনীতিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।